নমস্কার বন্ধুগণ, আজকে শুরু করছি আমার নিবেদন গোপীনাথপুরের প্রেত কথা। গল্পটি আমার নিজস্ব কল্পনায় ফুটে ওঠা একটা গল্প, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ঝমঝমে বৃষ্টি পড়ছে। জানালার কাছে বৃষ্টির ধারা এমনভাবে নেমে আসছে যে বাইরের জগৎটা যেন জলে ধুয়ে ঝাপসা হয়ে গেছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলক মুহূর্তের জন্য ঘর আলোকিত হয়, কিন্তু পরক্ষণে আবার অন্ধকারে ডুবে যায়। আমার সামনে বসে আছেন গোপালবাবু। 55-56 বছরের মতো বয়স, লম্বা গোঁফ, চোখে অদ্ভুত এক ক্লান্তি আর অভিজ্ঞতার ছাপ। গায়ে ধূসর রঙের নরম শাল, চুলের গোড়ায় পাক ধরেছে। পেশায় তিনি এক সময়কার কলকাতার নামকরা উকিল ছিলেন, এখন অবসর নিয়েছেন। আমি রবি, গোপালবাবু দূর সম্পর্কের এক আত্মীয়। কলেজে পড়া শেষ করে এখন সাংবাদিকতায় হাত পাকাচ্ছি। যুক্তিবাদী স্বভাব, গ্রাম অঞ্চলে ছড়িয়ে থাকা ভুতুড়ে গল্প সম্পর্কে তেমন কোনো আগ্রহ নেই। এসব নিয়ে হাসি ঠাট্টা করতে ভালো লাগে। আজ বৃষ্টির রাত, ভাবলাম গোপালবাবুর কাছে যাই। এই শহরের কোলাহল থেকে একটু দূরে, যেমন ভাবা তেমন কাজ। ভাবতে ভাবতেই গোপালবাবু বাড়ির দিকে রওনা হলাম। এরপর ছাতা মাথায় দিয়ে কোনো রকম ভিজতে ভিজতে শেষমেশ পৌঁছালাম গোপালবাবুর বাড়িতে। বাড়িতে পৌঁছে গিয়ে দেখি গোপালবাবু একটা ঘরের মধ্যে জানালার পাশে বসে আছেন। আমি তখন গোপালবাবুকে ডাক দিলাম, গোপালবাবু বাড়ি আছেন? কে রবি? এসো এসো। তা আজ কি মনে করে এই বৃষ্টি ঝড়ে রাতে আমার বাড়িতে? রবি বলে উঠল, আর বলেন না দাদা, মনে হচ্ছিল আপনার কাছে যাই। এই একঘেয়ে আর ভালো লাগছিল না। তো আপনার সেই গল্পগুলো আজকে হবে নাকি একটা, আপনার অভিজ্ঞতার, আপনার জীবনের কিছু গল্প? গোপালবাবু চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে উঠলেন, রবি, তোমাকে কোনোদিনও বলিনি, কিন্তু আমি একবার সত্যি সত্যি এমন কিছু দেখেছি যা আজও মনে করলে গা শিউরে ওঠে। আমি হেসে বললাম, আপনি তো মামলার উকিল ছিলেন, এ আবার কোন গল্প? গোপালবাবু এক দৃষ্টে আমার দিকে তাকালেন, যেন যাচাই করছেন আমি কতটা বিশ্বাস করব। তারপর ধীরে ধীরে বললেন, ঘটনাটা অনেক আগের, 25 বছর আগের তো হবেই। জায়গাটার নাম ছিল গোপীনাথপুর। সেখানে গিয়েছিলাম মামলার কাজের জন্য, আর ফিরলাম এমন এক অভিজ্ঞতা নিয়ে যা আমাকে রাতের পর রাত জাগিয়ে রেখেছিল। আমি চেয়ারে হেলান দিয়ে বললাম, আপনি তো এসব মানেন না, ভূত টুত কুসংস্কার, তাই না? গোপালবাবু হালকা হেসে মাথা নাড়লেন। আমিও তাই ভাবতাম, কিন্তু গোপীনাথপুরে 2টো রাত কাটানোর পর আমার সেই বিশ্বাসের ভিতটা একটু নড়ে গিয়েছিল। গোপালবাবু জানালার বাইরে তাকালেন। বৃষ্টির শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, আর ঘরে কেবল শোনা গেল তার গলা। তিনি বলে উঠলেন, সেটা ছিল শ্রাবণ মাস। আমি জমি জমা সংক্রান্ত মামলার খাতিরপুর যেতে হয়েছিল। গ্রামের জমিদারের পুরনো পরিবারের সাথে কোর্টে লড়াই চলছিল, আর আমাকে ডেকে পাঠানো হয়েছিল নথিপত্র যাচাই আর সাক্ষী জোগাড়ের জন্য। আমি গ্রামে পৌঁছে প্রথমে খেয়াল করলাম পুরো পরিবেশে এক অদ্ভুত নীরবতা, কিন্তু দুপুরবেলার দিকে দেখা যাচ্ছিল কুকুর শিয়াল ডেকে উঠছে। আর সন্ধ্যার পর তো কারো বাড়ি ছেড়ে বেরোবার সাহসই নেই। মানুষের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। পরে জানতে পারলাম প্রায় 3 মাস ধরে গ্রামে অদ্ভুত সব মৃত্যুর ঘটনা ঘটছে।
প্রথমে হারিয়ে গেল ছাগল, তারপর এক রাতে গোয়াল ঘর থেকে পাওয়া গেল 3টি গরুর লাশ, রক্ত শূন্য, চোখ বড় বড় হয়ে আছে, যেন মৃত্যুর আগে তারা ভয়ঙ্কর কিছু দেখেছে। এরপর তো শুরু হলো মানুষের ওপর অঘটন। রাতে বাইরে বেরোলে কেউ আর ফিরছিল না। বাঁশবন বা নদীর ধারে পাওয়া যাচ্ছিল লাশ। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখে জমে থাকা আতঙ্ক মৃত্যুর কারণটা স্পষ্ট করে দিচ্ছিল। আমি তো প্রথম প্রথম ভেবেছিলাম এসবই গ্রামের কুসংস্কার, কিন্তু সেদিন সন্ধ্যায় গ্রামের এক বৃদ্ধা চুপি চুপি বললেন, এ গোপীনাথপুরের শকুনিও নয়, বাঘও নয় বাবু, এটা প্রেত। আর ওই এমন প্রেত যাকে সহজে তাড়ানো যায় না। গোপালবাবু কাহিনী বলতে বলতে চেয়ারে একটু হেলান দিয়ে বসলেন, যেন স্মৃতির গভীরে ডুবে গেলেন। গ্রামে যাওয়ার পর আমি থাকলাম হরিমোহন মুখার্জির বাড়ি। হরিমোহন গ্রামে যথেষ্ট প্রভাবশালী, বয়স প্রায় 65 তো হবেই। ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি আর গলার সোনার চেইন। তিনি জমিদার পরিবারের দূর সম্পর্কে এক আত্মীয়, আর মামলার কাগজপত্র নিয়ে যথেষ্ট ব্যস্ত ছিলেন। হরিমোহন বাবু প্রথমে আমাকে হেসে বলেছিলেন, গোপালবাবু, আপনি তো এইসব ভূত টুতে একদম ভাবেন না। গ্রামের লোকেরা একটু বাড়ি চাড়ি বলে। কিন্তু আমি লক্ষ্য করলাম সন্ধ্যা নামতেই বাড়ির সব দরজা জানালা আটকে দেওয়া হচ্ছে। উঠোনে একটাও প্রদীপ নিমে থাকছে না, আর গৃহস্থলীর লোকজনের মুখে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। রাতটা ছিল বর্ষা, ঝিরঝিরে বৃষ্টি আর বাতাসে কাদার গন্ধ। প্রথম রাতে ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে। মনে হলো বাড়ির পিছনের গোয়াল ঘরে যেন কেউ হাঁটছে বা এরকম করে আওয়াজ করছে, যেন কিছু একটা হেঁটে চলে বেড়াচ্ছে। আমি জানালার ফাঁক দিয়ে তাকালাম। কুয়াশা আর অন্ধকারে কিছু তো বোঝাই গেল না, তবে গরুগুলো হঠাৎ করে লাফাতে আরম্ভ করলো আর মাঝে মাঝে ডেকে উঠছিল। হরিমোহন বাবু লাঠি নিয়ে ছুটে গেলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। শুধু দরজার গায়ে একটা আঁচড়ের দাগ, যা মানুষের হাতেরও নয় আবার নখেরও নয়, যেন ধারালো কোনো জিনিস দিয়ে কাটা হয়েছে। পরের দিন দুপুর বেলায় গ্রামে ঢুকলেন অভয়নাথ তান্ত্রিক। মাঝারি গরম, কাঁধে গেরুয়ার ঝোলা, মাথায় লম্বা জটা চুল, চোখ দুটো তীক্ষ্ণ, যেন কারো অন্তর পর্যন্ত দেখে ফেলতে পারে। তার গলায় রুদ্রাক্ষের মালা আর কোমরে ছোট তলোয়ারের মতো একটা তাবিজ দড়ি দিয়ে বাঁধা। যাই হোক, গ্রামের প্রবীণরা তাকে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কিন্তু আমি একজন আধুনিক মনের মানুষ, এখনো সন্দেহ নিয়ে তাকিয়েছিলাম। অবৈনাতান্ত্রিক এরপর হরিমোহন বাবুর উঠোনে বসেই বললেন, আমি সব শুনেছি, কিন্তু শোনার থেকে বেশি দরকার দেখার। আজ রাতেই আমাকে ওখানে নিয়ে যাবি, ওই গোয়াল ঘরে। বিকেলের দিকে আকাশ কালো মেঘে ঢেকে গেল, বৃষ্টিও থেমে গেল, কিন্তু বাতাসে ভারী আর্দ্র আর অদ্ভুত একটা গন্ধ ছিল। অভয়নাথতান্ত্রিক এরপর 4-5টা লাল ধুলো দিয়ে বৃত্ত করলেন, কয়েকটি প্রদীপ জ্বালালেন আর মন্ত্র পাঠ শুরু করলেন। গ্রামের কয়েকজন যুবক লাঠি হাতে চারপাশ পাহারা দিচ্ছিল। আমি হরিমোহন বাবুর সঙ্গে বারান্দায় বসে সব দেখছিলাম। মনে একটা চাপা উত্তেজনা ছিল। রাত তখন প্রায় 12টা হবে। হঠাৎ চারপাশ যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। দূরে কুকুর
কুকুরের ডাকও থেমে গেল। হঠাৎ করেই বাঁশবনের দিক থেকে এক বিকট আর্তনাদ, যেন বহু মানুষ একসাথে কেঁদে উঠল। তারপর ঝড়ের মতো হাওয়া এসে প্রদীপের শিখাগুলো দুলিয়ে দিল। অভয়নাথ তান্ত্রিক দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, ও এসেছে, ও এসেছে। মুহূর্তের মধ্যে অন্ধকারে একটা ছায়া দেখা গেল। এক লম্বা অবয়ব, পিঠ বাঁকানো, লালচে চোখ যেন জ্বলজ্বল করছে। ঠিক তার পিছনে আরো দুটো অবয়ব দেখা গেল, পশমের মতো কিছু, কিন্তু মানুষের মতো হাত। এরপর অভয়নাথ জোড়া থেকে এক মুঠো কালো গুঁড়ো মাটিতে ছিটিয়ে দিল। ধোয়া উঠতেই ছায়াগুলো থমকে গেল, কিন্তু মিনিটের মধ্যেই ওদের মধ্যে একজনা লাফিয়ে বৃত্তের মধ্যে চলে এলো। অভয়নাথ তান্ত্রিক মন্ত্র পাঠ করে কোমরের দড়িটা ছুড়ে দিলেন। দড়ি যেন নিজেই নড়ে উঠে সেই ছোট অবয়বটাকে জড়িয়ে ফেলটি অবয়ব হঠাৎ মিলিয়ে গেল অন্ধকারে। কিন্তু বড়টি যে এই গ্রামের প্রাণীগুলো খেয়ে ফেলছিল, সেটি ঠিক থামলো না। সে এক লাফে গোয়াল ঘরের ছাদে উঠে গেল। কাঠ কেঁপে উঠল, আর ভেতর থেকে গরুর আতঙ্কিত ডাক শোনা গেল। এরপর অভয়নাথ চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে লাগলেন, আর হাতের মুদ্রা যেন হঠাৎ করে বদলাতে লাগলো। হঠাৎ করে তীব্র বাতাসের মধ্যে প্রদীপগুলো আরো উজ্জ্বল হয়ে উঠলো, আর সেই আলোতে অবয়বটার শরীর স্পষ্ট হয়ে উঠলো। ওই অবয়বের শরীরটা স্পষ্ট হওয়ার পর দেখা গেল এটি একটি বিকৃত মানব দেহ, মুখে অদ্ভুত থুতনি আর কুকুরের মতো দাঁত। চোখে অপার হিংসা। থেকে একটি তামার পাত্র বের করলেন, যার ভিতরে ছিল ঘন লালচে তরল। এক লাফে ছাদে উঠে সেই তরল পদার্থটি অবয়বটার মুখে ছুড়লেন। সঙ্গে সঙ্গে বিকট এক চিৎকার, আর ধোয়ার মতো মিলিয়ে গেল সেই অবয়বটা। কিন্তু মিলিয়ে যাওয়ার আগে তার চোখ আমার দিকে এক মুহূর্তের জন্য নিরালো তাকালো। সে দৃষ্টি আজও আমি ভুলতে পারিনি। সকালে দেখা গেল গ্রামে মানুষদের মুখে স্বস্তির হাসি। রাতের পর থেকে আর কোনো অদ্ভুত আওয়াজ বা প্রাণী দেখা যায়নি। কিন্তু অভয়নাথ তান্ত্রিক বলে উঠলেন, এটা পুরোপুরি শেষ হয়নি, ওর ছায়া এখনো রয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা।